জাতিকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন ভোটারদের ভোলাতে চায় দীর্ঘদিনের বঞ্চনার কষ্ট। পলাতক হাসিনাকে কাঠগড়ায় দেখতে চায় আন্দোলনে আহতরা। দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ রাজনীতিকদের। বিগত সরকারের ভুল নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগ করেনি আরামকো ও স্যামসাং। ব্যবসা সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার। এবং সব রেকর্ড ভেঙে বায়ু দূষণের শীর্ষে ঢাকা। বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে স্কোর 493। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ পরিবেশবিদদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জাতিকে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। ভোটারদের ভোটদানে দীর্ঘদিনের বঞ্চনার কষ্টগুলো ঘোচাতে চায় বর্তমান ইসি। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে রোববার প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসি নাসির উদ্দিন। এ সময় নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান চেয়ার কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন এম.আর. আসাদ। খসড়া ভোটার তালিকা প্রকাশের এক সপ্তাহের মধ্যেই সংশ্লিষ্টদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত ভোটারদের স্বচ্ছ তালিকা দেখতে চায় ইসি। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান চেয়ার কমিশনার। দায়িত্বে গাফলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিল তরুণ ভোটারদের ভোট দেওয়ার অভিজ্ঞতায় না হওয়া। যারা গত দীর্ঘদিন ধরে 1-1.5 যুগ ধরে ভোটার হয়েছেন, তারা হয়তো একবারও ভোট দিতে পারেন নাই। আমাদের মধ্যে যদি কারো ওইরকম দূরভিসন্ধিমূলক কোনো একটা কিছু করার থাকে, বিশেষ করে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলছি, তো আমরা 4 জন কমিশনার আছি। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি। এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। সংস্কার বিষয়ে শুধু সুপারিশ নয়, তা বাস্তবায়নেও সরকারের সঙ্গে কমিশন কাজ করবে বলে জানান সিইসি নাসির উদ্দিন। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও প্রত্যয় জানান তিনি। এই রিফর্মস কমিশন যখন তাদের রিপোর্টগুলো দেবে এবং রিফর্মস যে প্রপোজালগুলো যেগুলো গৃহীত হবে সেগুলো অ্যাকোমোডেট করার জন্য বিভিন্ন জায়গায় হাত দিতে হবে, আইন কানুনে হাত দিতে হবে, কনস্টিটিউশনে হাত দিতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমরা জাতি হিসাবে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, সেই লক্ষ্যে কাজ করছি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই এবং আমরা আমাদের কমিটমেন্টে অটল আছি। জনগণ বছরের পর বছর ভোটাধিকার বঞ্চনার শিকার হয়েছে উল্লেখ করে কমিশনের ভুল ত্রুটি সংশোধনে সবার পরামর্শ ও সহযোগিতাও কামনা করেন নাসির উদ্দিন। টেলিভিশনে না বলে, পত্রিকায় না লেখালেখি না করে একটু আসিয়া বলে গেলে তো হয় যে স্যার ভুল হয়েছে, আমরা ঠিক করে নিব। এটা সারা জাতিকে 18 কোটি লোককে জানানোর দরকারটা কি? কারণ আমরা তো কারেক্ট করতে রাজি। উই আর এগ্রিয়েবল টু কারেক্ট আওয়ার মিস্টেকস। এম.আর. আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাস। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে। দুপুরে রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায় চর খাপুরা ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন মেনুভার অনুশীলন পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। ডক্টর ইউনুস বলেন, দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এ সময় অনুশীলনে অংশগ্রহণকারী সেনা সদস্যদের দক্ষতা ও উঁচু মানের প্রশিক্ষণের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে যে কোনো মূল্যে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের 5 মাস পূর্তিতে মোহনা টেলিভিশনকে তারা একথা বলেন। রাজনৈতিক নেতাদের মতে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা উচিত। অবশ্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। ওবায়দুল হক মারুফের বিশেষ প্রতিবেদন।
গত বছর আগস্টের এই দিনে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন স্বৈরাচারী শেখ হাসিনা। এরপরই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। গণহত্যা মামলায় আসামি হবার পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক বার্তা পাঠায় ঢাকা, কিন্তু ভারতের পক্ষ থেকে তাতে খুব একটা সাড়া মেলেনি। I had confirmed that we have received a communication from the Bangladesh authorities in respect of former PM Sheikh Hasina. Further than that, I have nothing to add at this point in time. সরকারি হিসেবে জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্বরতায় শহীদ হয়েছেন প্রায় 900 ছাত্র জনতা। আহত হয়েছে 19,000-এরও বেশি। আহতদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং 5.5 শতাধিক মানুষ দৃষ্টি হারিয়েছেন, যাদের অনেকেই কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। গণহত্যাকারীদের কেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমাদের সাথে যা হয়েছে সেটা তো আর ফেরত আসবে না, কিন্তু পরবর্তীতে হচ্ছে এরকম নৃশংস হত্যাকাণ্ড যাতে না হয়। মোহনা টেলিভিশনের সঙ্গে আলাপে এমনই কয়েকজন আহত দাবি জানান, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হোক। বুকের ক্লেভিকলের নিচ দিয়ে বুলেট ঢুকে বুকের মাঝখান দিয়ে বের হয়ে গেছে। সরকার যেন তার যথেষ্ট যে কূটনৈতিক যে পাওয়ার ওটা খাটিয়ে যে কোনো মূল্যেই হোক শেখ হাসিনা কিন্তু যেন দেশে ফিরিয়ে এনে বিচারের ব্যবস্থা করে। ভালো একটা প্রতিবেশী দেশ হিসেবে আচরণ করতে চায়, তাহলে তাদের উচিত অতি দ্রুত এই খুনি হাসিনাকে, এই গণহত্যাকারীকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে দেওয়া। ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহায়তা নেওয়া যেতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আন্তর্জাতিক আদালত হেগে বা বাইরে অন্য কোনো জায়গায় যদি থাকে, সেখানে মামলা হলো, তারা কল করলো যে আমরা আসামিকে চাই। ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়, তাহলে তারা বাংলাদেশের সাথে একটা নেগোসিয়েশন করবে। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখে যথাযথ আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগ প্রধানকে ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অন্যায় করেছে, তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, মামলা হয়েছে, তাকে আনার ব্যাপারে আন্তর্জাতিক নিয়মনীতির মাধ্যমে আনার ব্যবস্থা করার প্রচেষ্টা চলছে, সেভাবেই হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, ভারত হচ্ছে শেখ হাসিনার নিরাপদ আশ্রয়স্থল। 75-এ একবার আশ্রয় নিলেন, তারপর যখন জিয়া রহমান মারা গেছেন তখনও উনি বর্ডার ক্রস করে চলে গিয়েছিলেন। ভারতের অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, শেখ হাসিনার এমন অভিজ্ঞতা। ভারতে দালাই লামা বহু বছর ধরেই তো আছেন, রীতিমতো আশ্রমও করেন, উনি ওখানে রাজনীতিও করেন, রাজনীতি কথাবার্তাও বলেন। তার সাথে কি চীনের সম্পর্ক খারাপ হয়েছে? রাজনৈতিক দলের সাথে সম্পর্ক করেছিল, সেটাই অ্যাটলিস্ট ভারতের, তারা হয়তো বলবে যে না আমরা করিনি, কিন্তু বড় আকারেই পারসেপশনটা হলো যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক করেছে। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সঙ্গে ভারত সরকার সম্পর্ক স্বাভাবিক রাখতে পারে বলে মনে করেন ডক্টর ইমতিয়াজ। যেই স্টেটমেন্ট তারা দিয়েছেন সেখানে বলছেন যে পিপল সেন্ট্রিক সম্পর্ক করতে চান। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি 4টি মামলা বাতিলই থাকছে। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিল বা আপিলের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। চাঁদাবাজির মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার আইনজীবী। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টে। 111 পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়ে নির্মম নির্যাতনের শিকার হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে যান তিনি। তত্ত্বাবধায়ক সহ আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে 82টি মামলা হয়। অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে দণ্ডিত হন তিনি। গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় দেশের রাজনীতির প্রেক্ষাপট। বিএনপির আইনজীবীরা তারেক রহমানের মামলা নিষ্পত্তির উদ্যোগ নেন। তারই প্রেক্ষিতে গত 23 অক্টোবর উচ্চ আদালত চাঁদাবাজি 4টি মামলা বাতিল করে দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চ মামলা বাতিলের রায় বহাল রেখে আদেশ দেন। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করার পরে এবং রুল ইস্যু করেন। সেই রুলের শুনানি করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট হাইকোর্ট ডিভিশন মামলাগুলা বাতিল করে দেন। রাষ্ট্রপক্ষ মাননীয় মহামান্য অ্যাপেলেট ডিভিশনে আজকে গিয়েছিলেন, 2 পক্ষের পূর্ণাঙ্গ শুনানি হয়েছে।
এবং রাষ্ট্রপক্ষের যে আপিল সেই আপিলটা ডিসমিস করা হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে এখনো 18টি মামলা বিচারাধীন। তার দেশে ফেরার প্রশ্নে আইনজীবী বলেন, সময় ও সুযোগ বুঝে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না। সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। অর্থাৎ কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিগত সরকারের ভুল নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেননি আরামকো ও স্যামসাং, জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন জানান, বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সৌদি আরব অর্থনৈতিক এঙ্গেজমেন্ট শীর্ষক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, সৌদি কোম্পানি আরামকো বাংলাদেশে এলেও তাদের স্বাগত জানানো হয়নি। একই ঘটনা স্যামসাং এর ক্ষেত্রেও ঘটেছে। স্বাগত না জানানোর কারণে তারা ভিয়েতনাম চলে যায়। Wrong policies taken over the past. I'm not bringing only the other corruption, other thing. The wrong policies, and that's what we are now paying for that. The government, we have taken some reforms which we think will deliver. সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান বলেন, বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো 2016 থেকে 2018 সাল পর্যন্ত উচ্চ পর্যায়ে প্রতিনিধি দল নিয়ে 3 বার বাংলাদেশে আসে, কিন্তু তাদেরকে কেউ অভ্যর্থনা জানায়নি। তবে এখন অতীত ভুলে বঙ্গোপসাগরে একটি শোধনাগার স্থাপন করতে চায় আরামকো। Aramco, as my brother said, came between 2016 and 2019 3 times to Bangladesh with high-profile delegations, but nobody received them. But we will not talk about the past. We will talk about the future. If we are talking about Aramco, which is the biggest oil company in the world, inshallah they are willing to come to Bangladesh to build a refinery here in Bangladesh. If we are talking about the Bay of Bengal. অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বর্তমান সরকার বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছে। এখন যদি সৌদি বিনিয়োগকারীরা আসেন তবে ভালো একটি পরিবেশ দেখতে পাবেন। Although we have been claiming for a long time that we have the most investor friendly atmosphere, but then in practical ground that has not been the truth all the time. তৌহিদ হোসেন এও বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা বা অনুদান বড় বিষয় নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। 11 দিন পর কার্যক্রম শুরু হয়েছে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের 7 নম্বর ভবনে। তবে 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত এখনও ব্যবহার অনুপযোগী। বাকি ফ্লোরে থাকা মন্ত্রণালয়গুলো তাদের দাপ্তরিক কাজ শুরু করেছে। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জানান, মেরামত শেষে শিগগিরই শুরু হবে ক্ষতিগ্রস্ত কক্ষগুলোর কার্যক্রম। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেল 25 ডিসেম্বর রাতে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। এতে ক্ষতিগ্রস্ত হয় ভবনের 6ষ্ঠ থেকে 9ম তলা পর্যন্ত। তদন্তের স্বার্থে ভবনটি এতদিন গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে থাকলেও রোববার উন্মুক্ত করে দেয়া হয়। ভবনের 4 তলায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, 3 তলায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, 2 তলায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা কর্মচারীরা অফিস করেন। ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে না পারলেও অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতায় জরুরি কাজ সেরেছেন বলে জানান কর্মকর্তারা। প্রয়োজনীয় সকল কার্যক্রম এই ভবন থেকে আমাদের জানেন যে পাশে আর একটা বিল্ডিং 6 নম্বর ভবনে আমাদের 11 তলা এবং 19 তলায় কিছু কার্যক্রম আছে। আমরা ওখানে বসেও কাজ করেছি, মানে কার্যক্রমের কিন্তু কোনো ব্যাঘাত ঘটেনি। সাংবাদিকদের সঙ্গে আলাপে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, 6ষ্ঠ তলায় থাকা কক্ষগুলো ব্যবহারের উপযোগী আছে কিনা তা বুয়েটের রিপোর্টের ভিত্তিতে জানা যাবে। আমরা 2টো কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করেছি। একটি কমিটি হলো আমাদের নথিপত্র কি ক্ষতি হয়েছে সেটি, এবং আমাদের যে আসবাবপত্র বা আমাদের যে অ্যাপারেটাস কম্পিউটার সহ যেগুলো ক্ষতি হয়েছে সেটার জন্য একটা কমিটি করেছি। এবং আজকে থেকে মূলত আমাদের যেহেতু 5 তলার এই ফ্লোরটা ঠিক আছে,
সেখানে আমরা আজকে এখানে ঢুকতে পেরেছি। ভবন পরিদর্শন শেষে গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানান, পঞ্চম তলা পর্যন্ত স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। 10 থেকে 15 দিনের মধ্যে অন্য ফ্লোরগুলো স্বাভাবিক হবে। শুরু করলে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে 10-12 দিনে করে দিতে পারবে, 1-2 দিনের দিক যদি হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। ভবনটিতে রোববারও বন্ধ ছিল লিফট, পানি ও আংশিক ইন্টারনেট সংযোগ। এগুলো দ্রুত সচল হবে বলে জানান গণপূর্ত সচিব। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বায়ু দূষণে অতীতের সব রেকর্ড ভাঙল তিলোত্তমা ঢাকা। দূষণের তালিকায় আজও বিশ্বের প্রথম বাংলাদেশের রাজধানী। আইকিউইআরের সূচকে ঢাকার আজ বায়ুমান 493, যা সহনীয় মাত্রা 64 গুণ বেশি এবং দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত। দূষণ কমাতে বিজ্ঞানসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। এ বিষয়ে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বিরুলিয়া ব্রিজের পাশে ঠাঁই দাঁড়িয়ে আছে ধূলি দূষণে বিপর্যস্ত বটগাছ। অনেক আগেই হারিয়েছে রূপ যৌবন, এর একটি পাতাও আর সবুজ নেই। দূষণ কেড়ে নিয়েছে জীবন জীবিকা। এমন চিত্র রাজধানী জুড়ে সব গাছপালার। গত ডিসেম্বরে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণ সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বর মাসে যত বায়ু দূষণ ছিল তা গত 9 বছরের সর্বোচ্চ। অনেক সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়, গাড়ি তোলায় যায়, ময়লা হয়ে যায়, এরকম অবস্থা। ধুলাবালু নাকে মুখে যায়, সর্দি কাশ এগুলি তো হয়। 24 ঘন্টা দেখবেন এই জায়গাতে ধুলা পরিমাণ যায়, এত পরিমাণ যা বলা যায় না। একটা বাইক রাখলে একদম অন্ধকার হয়ে যায়। ধুলাবালির অনেক খারাপ অবস্থা, মাস্ক ছাড়া চলা যায় না। ধুলাবালি প্রচুর পরিমাণে, আর কষ্ট হয়, যেমন ঠান্ডা লাগে, কাশ আসে, এরকম আর কি। বিশ্বের 125টি নগরীর মধ্যে বায়ু দূষণে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে শীর্ষে উঠে আসে ঢাকা। এমন অবস্থানে প্রায় থাকে, কিন্তু ব্যতিক্রম হলো দূষণের মান। আইকিউএয়ারের সূচকে ঢাকার বায়ুমান 493। বায়ুর এই মানকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এটা তো নিত্যদিনের সমস্যাই মনে হয়, যে বাসায় যায় যদি কাশ দেই, মনে হয় অনেকখানি কফের সাথে আসে, ধুলা আসে। অ্যালার্জি প্রবলেম হচ্ছে এবং আমাদের চুলে শরীরে মুখে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই রাস্তার ধুলা জীবনও পরিষ্কার হইব না, আশাও করি না। যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। 2024 সালের ডিসেম্বরে এই মান 31 ভাগের বেশি বেড়ে গেছে, আর 2023 সালে এর তুলনায় বেড়েছে 26 ভাগের বেশি। আমরা শুধু গাইডলাইন ভ্যালু দিচ্ছি, কিন্তু আমরা কি করতে হবে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে পলিসির একটা দুর্বল সাইড এটা। আমাদের যে গাইডলাইন ভ্যালুগুলো আছে সেইগুলোর পিছনে কোনো সায়েন্টিফিক কোনো ডকুমেন্টস নাই যে এইটা কিভাবে তৈরি হয়েছে। দূষণ কমাতে বিজ্ঞানসম্মত দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ দেন তিনি। বৃষ্টি যদি না হয় তাহলে বাতাসে ধূলিকণা বা বিভিন্ন ধরনের নক্সাস গ্যাস বা পার্টিকুলেট ম্যাটার, এটার কনসেন্ট্রেশন খুবই বেশি হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে ফেরার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ বলেছেন, শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন। 2 সপ্তাহ পর যুক্তরাজ্য থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে তিনি এসব কথা বলেন। সালেউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। সবার সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। সালেউদ্দিন আহমেদ আরও বলেন, নতুন রাজনৈতিক দলকে সব সময় স্বাগত জানায় তারা, তবে কোনো কিংস পার্টিকে নয়। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমগুলো এবং নির্বাচনের প্রস্তুতি একই সাথে নিয়ে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে আমরা যেতে পারি সেদিকে মনোযোগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। দুপুরের দিকে বেলকুচি পৌর এলাকায় কামারপাড়ার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বেলকুচি থানার পরিদর্শক আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জ 5 আসন থেকে আব্দুল বিশ্বাস
1996 ও 2008 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। 2008 সালে নির্বাচনের পর আব্দুল লতিফ বিশ্বাস মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় অবরুদ্ধ গাজায় গত 24 ঘন্টায় আরও 70 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের সংখ্যা প্রায় 350। হতাহতদের মধ্যে শিশু বেশি। এদিকে জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা দিন দিন বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় 30টি বিচ্ছিন্ন হামলা চালিয়েছে নেতানিয়াহু সেনারা। এতে নতুন করে আরও 70 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে 273 জন। চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। গত 15 মাসের লাগাতার ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা 45,700 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। উদ্ধারকর্মীরা বলছেন ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। এদিকে গাজার উত্তরাঞ্চলের হাসপাতালে হামলা চালানোর কারণ দর্শিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দিয়েছে ইসরায়েল। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালককে ছেড়ে দেওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতিসংঘের ইসরায়েলি প্রতিনিধি ড্যানিয়েল ম্যারন চিঠি প্রকাশ করেন। চিঠিতে দাবি করা হয় হাসপাতালটিতে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর সদস্যদের আনাগোনা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতেই তারা হামলা চালিয়েছিল। অন্যদিকে জোট সরকার গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা। তিনি জানান আগামী কয়েকদিনের মধ্যেই সরকার প্রধান ও দলনেতার পদ ছাড়বেন। কনজারভেটিভ পিপলস পার্টি ও সোশ্যাল ডেমোক্রেটদের মধ্যে জোট করার আলোচনায় কিছু মূল বিষয় ঐক্যমত না হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান নেহামা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। ভোটারদের ভোলাতে চায় দীর্ঘদিনের বঞ্চনার কষ্ট। পলাতক হাসিনাকে কাঠগড়ায় দেখতে চায় আন্দোলনে আহতরা। দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ রাজনীতিকদের। বিগত সরকারের ভুল নীতির কারণে বাংলাদেশে বিনিয়োগ করেনি আরামকো ও স্যামসাং। ব্যবসা সহজ করার পদক্ষেপ নিয়েছে সরকার। এবং সব রেকর্ড ভেঙে বায়ু দূষণের শীর্ষে ঢাকা। বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে স্কোর 493। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ পরিবেশবিদদের। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।